আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আবির নিচে আসতেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যেই রেখে দেব। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির। এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছ সেটাই আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাই আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে 1000 টাকার কথা হচ্ছে না মা, লাখ টাকার কথা হচ্ছে, তাও 4-5 লাখ টাকা নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতায় আলী আহমেদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে যেখানে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না। তোমার আব্বু কষ্ট করে কষ্ট করে জমানো টাকা ওগুলো। আবির 2 আঙ্গুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমায় খেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আলী আহমেদ খান পুনরায় বলল, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ। কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালোই বোঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছা হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে নিয়ে আনছিলা? এমন ঘাটটারামি করে আমি আজ পর্যন্ত তোমাকে দেখিনি। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দিস বলেই এমন করে। আরো তোলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল আমার অ্যাকাউন্ট থেকেও তুলবে, আরো তোলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকেও তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকেও তুলবে। তখন কিছু বলবা না? আলী আহমেদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। রাতে ফুপিরা এসে খাওয়া দাওয়াও করে গেছে। আগামীকাল বিকালে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ, আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুর থেকেই রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুইজনেই খুব রিকোয়েস্ট করেছে। মোজাম্মেল খান প্রথমের দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতে মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভ্রু কুঁচকিয়ে বলল, আমাদের দুপুরের পর রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওরা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়ল। তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। বনুকে দেখতে আসবে মানে? কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছে? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাইরেতে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙ্গুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে এসেছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলেছি। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে কেউ দেখতে আসবে?
আপনি ওদের কল দিয়ে আসতে নিষেধ করবেন। আমার বোনকে আমি কারোর সামনে যেতে দেব না। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর মাথা ঠান্ডা করো, ওরা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো লাগে তাহলে মেঘকে আনাবো, ভালো না লাগে তাহলে মেঘকে আনাবো না। মেঘ আহাম্মক বনে বসে আছে, আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের ওড়ুতে হাত রাখলো যেন চুপ করে যায়। ইকবাল খান তখনও তানভীরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। যে মেঘ কারোর সামনে আসতে দিবে না, সে মেঘকে কারোর সামনে আসতে দিবে না মানে দেবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীরের মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে, হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2-3 ঘন্টা তানভীরকে ডাকার পরেও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফোঁস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটমট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেলখাটা আসামি। আমি যাই বলবো সব উনি ওনার উল্টো মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বনুকে দেখতে আসবে। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই, তবে আমার সম্পদের দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাব্বাস, তুমি আমার বোনের জন্য যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজগোজ করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর কপাল কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূরে, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানভীর জিজ্ঞাসা করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুইজনকে দেখলো। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইলো, কিন্তু উনিও ঠিক বলতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, ওনারা এখনো আসলো না কেন? সবাই টেনশন করছে। এদিকে আবির তানভীর মনোযোগ ফোনে। মালিহা খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বলল, কোথায় গিয়ে
কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, না তো তা না করে তোরা ঘরে বসে খেলছিস। আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমরা ওনাদের জন্য সঠিক ঠিকানা আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর তিনবার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবে তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকায় ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা বলবো, আল্লাহ হাফেজ। কল কাটতেই তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানভীরের দিকে তাকিয়েছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রফিক সাহেবরাও আসবে না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বলল, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে, আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলেই বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগেই বেরিয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছে তার থেকে কয়েক গুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় যেতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্কে আমায় পাঠিয়ে দিলি যে। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লেগেছে। বিয়েটার কথা খুব মনে পড়ছিল। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটার বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিতাম না আমি, চিন্তা করিস না, আগে চাচ্চু হবি তারপর। এমন সময় মেঘ এসেছে। মেঘকে দেখে রাকিব আবির প্রশ্ন করলো, তারপর কি? মরে যাস? বাহ আবির, বাহ। দেখেছ মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চাই আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান, যা তার কথাতেই ফুটে উঠেছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমায় শাড়ি পরিয়ে দেই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে, তাই। জান্নাত ভ্রু কুঁচকিয়ে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিয়েই জান্নাতকে ভেতরে চলে গেল। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভেতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মলিন কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান কিসের করছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞাসা করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ হয় না, যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গে না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত
দৃষ্টতাই চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে, তার স্বামী। তোর সমৃদ্ধি তার মন অনুরঞ্জিত হয়। খুঁজে দেখিস তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সে কেউটা কি সারা জীবনই কেউই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, হ্যাঁ, তবে আমার নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করলো, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রোধ আঁখিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রু কুঁচকিয়ে নিজের ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করলো। মেঘ। আবির উঠে পাশ থেকে একটা কাঠের চেয়ার শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুপা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চায়নি, কিন্তু তানভীর জোর করে নিয়ে এসেছে। এখানে আসার পর থেকে তানভীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিটও হয়নি আবির একটা গ্লাসে শরবত নিয়ে এসেছে। মেঘের মাথায় হাত রাখতেই মেঘ আঁতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খা। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না, কিন্তু আবিরের আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল বর্ণের দু চোখে চোখ পড়তেই ভয়ে আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির ধীর হস্তে মেঘের চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হোক, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল স্বরে শোধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখের পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘের এক চুলও নড়তে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। আর রাকিব, আসিফ, তানভীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারোর কল রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলেই জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে আধভেজা অবস্থায় এসেছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গিয়েছিলি? তোর গেস্টদের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যেত না তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না?
আবির মলিন হেসে বলল, সরি। রাকিব আবার গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখেই মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে একপাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে এসেছে। আবিরের আধভেজা শরীর আইরিন স্বাভাবিক কণ্ঠে বলল, নাও মাথাটা মোছো, আমি আসিফ ভাইয়ের একটা শার্ট নিয়ে আসছি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়াল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আছো, আবার মাথাও মুছছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলবে না, নাও মাথা মোছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা টাওয়াল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। একসময় রাকিবও ওদের ডাকতে রুমে এসেছে। এই দৃশ্য দেখে দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টা স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে এসেছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাফ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমে এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলেই এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমে এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরলে কি হবে? মরে গেলে তো লাশ হয়ে যাব। মেঘ আবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছা করছে আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী কণ্ঠে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুইটাকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়াপুর কি হবে? কি আর হবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখছো না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যেই শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেকে দেখতে গিয়েছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তে গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁট প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখে জিজ্ঞাসা করলো, মন ভালো হয়েছে তোমার? এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আমাকে আজকে যাদের দেখতে আসার কথা ছিল আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শোধালো, কি করেছে? মেঘ মেকি স্বরে বলল, তেমন কিছুই না, তুই বুঝবি না। মেঘের মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ফুপি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি, কারণ ফুপি মেঘকে বোঝাতে
বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলেছে। ছেলের শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নিবে না, তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেয়নি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমেদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি করছো? এখন খাবো, খেয়ে বের হব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওইখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ। কখন কোন অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচন্ড মাথা ব্যথা করছিল। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না, খেতেও ইচ্ছে করছে না। আবির জোরাজোরি করে কোনো রকমে অল্প খাবার খাইয়ে ওষুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়ে আছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মন আতঙ্কে আর কৌতূহলে দুটো বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাইয়ার দু তিনটা কাজিন রাতে এই রুমে শুয়েছে। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম বের হয়ে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম। আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশপাশে 2-1 জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপির উরুতে মাথা রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো, মেঘ তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে আর্তনাদ করে উঠল। কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞাসা করলো, আবির ভাইয়ের কি হয়েছে ফুপি? উনি কাঁদছেন কেন? ফুপি ভেতর কাঁদছে। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপিকে দেখছে, আবার আসিফ ভাইকে দেখছে, আবার জান্নাত আপুকেও দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনে আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটেফোঁটাও নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘের বুকে ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আসছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করে আবিররা বাসার উদ্দেশ্যে
পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে, আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতে আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে, এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলল, আম্মু 1 কাপ চা করে দিতে পারবে? এক্ষুনি নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যে 1 কাপ চা নিয়ে এসেছে। আলী আহমেদ খান 1 চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশে সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠল, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো লাগলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যি ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শোধালেন, আম্মু তোমার কি মন খারাপ? বড় আব্বু ধীর কণ্ঠে বলা কথাতে মেঘ মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁট জোর করে ধরে রাখার মিথ্যা হাসি আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকেই অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে বাসার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসায় সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবাই জোরাজুরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়া 7 বছরের ভালোবাসায় আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরেই পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়ার হেল্প না করলে আমাদের বিয়েটা হয়তো হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপাল ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, ওনার ধন্যবাদ আমাকেই দিচ্ছেন কেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শোধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবা? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরে ক্রোধটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইকে খুব ভালোবাসো, তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, 2 চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল,
ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আপু আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে ঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হচ্ছে আবির ভাই কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে। কি বিষয় সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না, তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থাকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গোটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, এসেছে আমাদের সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব হাস্যোজ্জ্বল বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো, বলো করনি? রিয়া ভেঙচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে শুরু হলো? আজ এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও, আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাই কখন এসেছে? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটেছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি না কিছুক্ষণ আগেই বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্র এসেছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্ট দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ার জন্য কত পাগল, তারপরও ভাইয়া কিছুই বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজেই লড়াই করে চলেছে। সেই বেলায় মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলে, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি শুনলাম, কেন? খিদে পাইনি? না। আবির কপট দুষ্টামির স্বরে বলল, পেটে 3 ভাগই যদি রাগ, জেদ আর অভিমান নিয়ে থাকিস, তাহলে বাকি 1 ভাগ তো পানি থাকে, তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ উষ্ট উল্টে বিড়বিড় করে বলল, মোটেও না, সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসেননি তাই। কল দিয়ে বলেছিস একবার? মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে, আবিরের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে, রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সবকিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতন একটুখানি সময় হবে আপনার? আবিরের আহ্লাদে কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না, আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিকশায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আব্বু তো সেই দিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিকশা দিয়ে কোথায় যাচ্ছি, দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুইজনে রিকশা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ 2-1টা গাড়ির আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাসীন ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব,
আপনার সাথে ফাজলামি মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবির দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘ গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদাসীন কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শোধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি নি। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলল। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের এক অংশ নেই। ইট পাথরের শক্ত দেওয়ালের মতন খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই দুটো গাড়ি কিনেছেন। ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন। অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এই যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছা হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ আবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞাসা করি? রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্তস্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশপাশেই অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? এমন সময় মিনহাজ আর তামিম এগিয়ে আসে। ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুইজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরো বেশি রাগ হচ্ছে। মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে, আর মেঘ ভেতর ভেতর ফুঁসছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে মেঘের চোখ ধরে। মেঘ চোখে হাত রেখেই বোঝার চেষ্টা করলো। আনমনে বলল, বন্যা? বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরা বেরিয়ে আসে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবারের থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘ রাগে ফোঁস করে বলল, এটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত কণ্ঠে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মিনহাজ, তামিম কান ধরে সরি বলছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটমট করে বলল, আপনি বাসায় না নিয়ে গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতন থাক, আমি আমার মতন থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মলিন কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস।
ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওইখানে কারোর দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেও আর কষ্ট দিস না, তুই নিজেকেও আর কষ্ট দিস না প্লিজ। আমি পারবো না, আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমার কথা মানবি না? মেঘ এবার থামলো, চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতন চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিয়ে যাবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গায় দিকে দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টুমিতে এত বড় বাঁশ খাবো ভাবতে পারিনি, প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গায় থেকে যেটা ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতে পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথায় পাত্তা দিসনি। আমার তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে কত বকা খেতে হয়েছে আমায়। এর দায় কে নেবে? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আসলে আমাদের সেই দিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না, ডিপার্টমেন্টের পরিচয়। হয়তো 4-5 বছর একসঙ্গে পড়বো, তারপর যে যার মতন সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা সে কিন্তু সেই হাই স্কুল জীবন থেকেই মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছা, পছন্দ অপছন্দ সবকিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি সত্যি আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তোর বেস্ট ফ্রেন্ড তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল, আর এখনো আছে। আল্লাহ বোধহয় চায় আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো দুজনে একই সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোর সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মলিন কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে, তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল, জীবনেও না, পাগলের মতন কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই বলল, সত্যি তো, আমি এটা কোনোদিন ভাবিনি। কেন? বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুই কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফার দিচ্ছেন সে আপনার টাকছেঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি।